ভিউয়ার্স, ওয়েলকাম টু পিআরসি ফাউন্ডেশন। আজকে আমি প্রেফেস টু শেক্সপিয়ারের একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হচ্ছে যে ডিসকাস উইলিয়াম শেক্সপিয়ার অ্যাজ এ পয়েন্ট অফ নেচার অথবা শেক্সপিয়ারস আর্ট অফ ক্যারেক্টারাইজেশন। বা এই প্রশ্নটা এভাবে আসতে পারে যে ডিসকাস জনসনস প্রোক্লেমেশন অন শেক্সপিয়ারস অ্যাজ দ্য পয়েন্ট অফ নেচার। আচ্ছা, এখন এই প্রশ্নটা সর্বপ্রথম ইন্ট্রোডাক্টরি লাইনগুলো কিভাবে লিখবে, ইন্ট্রোডাকশনটা কিভাবে লিখবে। তো এই ইন্ট্রোডাকশনের মধ্যে অবশ্যই তুমি ডক্টর স্যামুয়েল জনসন এবং উইলিয়াম শেক্সপিয়ারের লাইভ ডিউরেশনটা দিয়ে দেবে। আচ্ছা, ডক্টর স্যামুয়েল জনসনের লাইভ ডিউরেশনটা হচ্ছে 1709 থেকে 1784, আর উইলিয়াম শেক্সপিয়ারের লাইভ ডিউরেশনটা হচ্ছে 1564 থেকে 1616। আচ্ছা, এই লাইভ ডিউরেশনটা দেওয়ার পরে তুমি এই ইন্ট্রোডাক্টরির বাকি 2-4টা লাইন নিজের মতো করে ক্রিয়েটিভিটি দেখাও এবং নিজের মতো করে দাও। এরপরে যে পয়েন্টগুলো অ্যানোটেশন আকারে দিয়ে দেবে তা অবশ্যই তোমাকে একটা এই প্রশ্নটা যদি লিখো তাহলে 8 থেকে 9 মার্ক পর্যন্ত তুমি পেতে পারবে যদি এই পয়েন্টগুলো এখন যে পয়েন্টগুলো আমি বলবো। তো চলো, নাম্বার 1 যে পয়েন্টটা নিয়ে আমি বলবো তা হচ্ছে শেক্সপিয়ারস হিউম্যানিটি। শেক্সপিয়ার ছিলেন একজন হিউম্যানিস্ট। তো রাইটিং ক্যাপাসিটি, তার প্রত্যেকটা ড্রামা বা তার প্রত্যেকটা সনেট, তার যে তিনি যে একজন হিউম্যানিস্ট ছিলেন, যে তার ভিতরে যে মানবতা ছিল, এই বিষয়গুলো তার এই ড্রামাতে প্রকাশ পায় বা তার রাইটিং গুলোতে প্রকাশ পায়। এরপরে নাম্বার 2, রিয়েলিস্টিক ডায়ালগ মেকার, অর্থাৎ উইলিয়াম শেক্সপিয়ার ছিলেন রিয়েলিস্টিক ডায়ালগ মেকার। তার জীবন সম্পর্কে যথেষ্ট তিনি রিয়েলিস্টিক ছিলেন, তিনি বাস্তববাদী একজন মানুষ ছিলেন। তার এই ড্রামাগুলো বা তার কবিতাগুলো বা তার সনেটগুলো তাই প্রমাণ করে। এরপরে নাম্বার 3, রিয়েলিস্টিক ম্যানার, অর্থাৎ তার যে আচরণটা বা তার অ্যাটিটিউডটা এটা যথেষ্ট রিয়েলিস্টিক ছিল টুয়ার্ডস সকল ক্ষেত্রে, অর্থাৎ দেখা যাচ্ছে জীবনের ক্ষেত্রে বা কবিতার ক্ষেত্রে বা ড্রামার ক্ষেত্রে, সকল ক্ষেত্রে অল স্পিয়ার্স অফ লাইফ তার রিয়েলিস্টিক ম্যানারটা প্রকাশ পেয়েছে। এরপরে নাম্বার 4, আর্ট অফ ক্যারেক্টারাইজেশন, অর্থাৎ আর্ট অফ ক্যারেক্টারাইজেশন বলতে কি বোঝানো হয়েছে যে সকল ক্যারেক্টারকে নিজ নিজ জায়গায় তিনি কি করেছেন, যে উপস্থাপিত করেছেন সর্বোচ্চ দিয়ে, অর্থাৎ প্রত্যেকটা ক্যারেক্টারকে সুন্দরভাবে তিনি উপস্থাপন করেছেন সকল জায়গায়। এরপরে নাম্বার 5, অথেন্টিক ক্যারেক্টার, যে প্রত্যেকটা ক্যারেক্টার ছিল অথেন্টিক, অর্থাৎ সকল ক্যারেক্টারই ছিল অথেন্টিক, অর্থাৎ যে ক্যারেক্টারটা যেখানে প্রয়োজন ঠিক সেই জায়গাতে সেট করা, এটা হচ্ছে অথেন্টিক ক্যারেক্টার, অর্থাৎ প্রপার প্লেসে প্রপার ক্যারেক্টারকে তিনি সেট করতে সমর্থ হয়েছিলেন। এরপরে নাম্বার 6, আনফরগেটফুল ক্যারেক্টার, অর্থাৎ শেক্সপিয়ার যে ক্যারেক্টারগুলো ছিল তারা আসলে আনফরগেটফুল। জীবনে আমরা তাদেরকে কোনোদিন ভুলতে পারবো? অবশ্যই নয়। কারণ এই ডক্টর স্যামুয়েল জনসন বলছেন যে তুমি যদি তোমার নিজের বেস্ট ফ্রেন্ড, নিজের বন্ধু বান্ধবকেও যদি ভুলে যাও, তাও শেক্সপিয়ারের যে ক্যারেক্টারগুলো এগুলোকে কোনো সময় ভুলতে পারবে না। যেমন কিং লিয়ার, ডেসডিমোনা, অথেলো, রোমিও, জুলিয়েট, ম্যাকবেথ, হ্যামলেট, তারপরে পোর্শিয়া, রোজালিন্ড, এগুলো ক্যারেক্টারকে আমরা জীবনে ভুলতে পারবো? কোনোদিনও সম্ভব নয়। সো নো হাইপারবোলিক ইম্পর্টেন্স অফ লাভ, অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে তিনি কোনো হাইপারবোলিক ইম্পর্টেন্স দেন নাই, গুরুত্ব দেন না। হাইপারবোল বিষয়টা কি? হাইপারবোল ইজ অ্যান এক্সিগ্রেটেড এক্সপ্রেশন, অর্থাৎ অতিরঞ্জিত মনোভাব প্রকাশ করাটাই হচ্ছে হাইপারবোল। কিন্তু তিনি হাইপারবোলিক ইম্পর্টেন্স দেননি। বাংলা সিনেমার ডায়লগ তোমরা যদি দেখো, যে বাংলা সিনেমার নায়ক বা নায়িকারা সবসময় একটা ডায়লগ দিয়ে থাকে যে মই তোমার ছাড়া বাঁচুম না, এরকম আসলে জাস্ট ফান করলাম বিষয়টা। সো আসলে এইরকম বিষয়টা এখানে নাই, যে ভালোবাসা জীবনে ক্ষণিক একটা আবেগ, অর্থাৎ এটা আসবে যাবে, আবার দেখা যাচ্ছে পরবর্তীতে আবার কোনো সময় আসবে, কিন্তু ক্ষণিক যে একটা অনুভূতি, এই বিষয়টা সামাল দেওয়াটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। আর এটাই উইলিয়াম শেক্সপিয়ার বলেছেন, যার জন্য এই পয়েন্টটা সেটা নো হাইপারবোলিক ইম্পর্টেন্স অফ লাভ, অর্থাৎ ভালোবাসার ক্ষেত্রে কোনো অতিরঞ্জিত মনোভাব তিনি প্রকাশ করেননি। আচ্ছা, এরপরে নাম্বার 8, ইউনিভার্সাল অ্যাপিল অফ শেক্সপিয়ারস রাইটিং, অর্থাৎ শেক্সপিয়ার যে রাইটিংটা ছিল এটা ছিল ইউনিভার্সাল, ইন্ডিভিজুয়াল কোনো নয়। অন্যান্য সকল ক্যারেক্টারকে তুমি যদি দেখো বা মানে অন্যান্য সকল রাইটারকে তুমি যদি দেখো, তাদের রাইটিং ক্যাপাসিটি কিন্তু এতটা ব্রড ছিল না। অর্থাৎ শেক্সপিয়ার যে রাইটিংটা সেটা সেই সময় শেক্সপিয়ারের টাইম থেকে শুরু করে বর্তমান সময় এটা যথেষ্ট ফেমাস, কারণ তার রাইটিংটা ছিল ইউনিভার্সাল কোয়ালিটির, অর্থাৎ যথেষ্ট বাস্তববাদী রাইটিংটা ছিল।
যা বর্তমান সময়কেও যথেষ্ট অ্যাপিল করে, যার জন্য এই ইউনিভার্সাল কোয়ালিটি অফ শেক্সপিয়ার রাইটিং এই বিষয়টা প্রকাশ পেয়েছে। এর পয়েন্ট নাম্বার 9, ইন্টেলেস ভ্যারাইটি। ইন্টেলেস ভ্যারাইটি বলতে আমরা কি বুঝি? যে শেক্সপিয়ার, তোমরা এটা অবশ্যই জানো যে শেক্সপিয়ার যে ট্র্যাজিকমেডির স্রষ্টা, অর্থাৎ তিনি ট্র্যাজিকমেডি নামে নতুন একটা মাত্রা যোগ করেন এই ড্রামার ক্ষেত্রে। অর্থাৎ ট্র্যাজিকমেডিটা কি? অর্থাৎ এই ট্র্যাজেডি এবং কমেডির মিশ্রণটা হয়ে যায় ট্র্যাজিকমেডি। অর্থাৎ এই ইনলেস ভ্যারাইটিটা বলতে এটাই বোঝায় যে শেষের দিকে যে কারোর জন্য শেষটা হবে ট্র্যাজিক আর কারোর জন্য শেষটা হবে কমিক। তোমরা যদি মার্সেলটা ভ্যানিশের দিকে তাকাও তাহলে দেখতে পাবে শাইলকের এন্ডিংটা কিন্তু ট্র্যাজিক ছিল, বাট এই পোর্শিয়া আর অ্যান্টোনিও এদের কিন্তু এন্ডিংটা ছিল যথেষ্ট হ্যাপি বা কমিক। সুতরাং এই ইনলেস ভ্যারাইটিটা উইলিয়াম শেক্সপিয়ার দেখাইছেন। এরপরে নাম্বার 10, জনসনস প্রোক্লেমেশন। অর্থাৎ জনসন কি বলেছেন? জনসন এটাই প্রকাশ করেছেন যে উইলিয়াম শেক্সপিয়ার ইজ অ্যাবভ অল রাইটার্স, অর্থাৎ তার সাথে কম্পেয়ার করার মতো অন্য কোনো রাইটার নাই। তিনি উইলিয়াম শেক্সপিয়ারকে সকল রাইটার ঊর্ধ্বে তার স্থান দিয়েছেন। সো এই 10টা পয়েন্টই আমি আলোচনা করলাম। তো আশা করি এই প্রশ্নটা যদি তুমি এই 10টা পয়েন্ট যদি দাও তাহলে প্রশ্নটা অবশ্যই তুমি 10 মার্কের মধ্যে 8 থেকে 9 মার্ক পর্যন্ত তুমি পেতে পারবে। আর